বাংলা ও বিশ্ব সাহিত্যের স্বনামধন্য সাহিত্যিকদের লেখা রহস্য, রোমাঞ্চ ও ভৌতিক গল্পের সম্ভার দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন দ্য স্টোরি টেলার অরিজিনালস। দ্য স্টোরি টেলার অরিজিনালসে প্রত্যেক শনিবার আমরা আপনাদের জন্য নিয়ে আসি বাংলা ও বিশ্ব সাহিত্যের স্বনামধন্য সাহিত্যিকদের লেখা রহস্য, রোমাঞ্চ ও ভৌতিক গল্পের নাট্য রূপান্তর। এই সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নিহার রঞ্জন গুপ্তের লেখা কুয়াশা। এই গল্পটি আমরা নিয়েছি মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও বারিদবরণ ঘোষ সম্পাদিত 100 বছরের সেরা ভৌতিক এই সংকলনটি থেকে। শুরু হচ্ছে কুয়াশা। মহিতোষের ডায়েরির কয়েকটা পৃষ্ঠা। সেই ডায়েরি থেকে থানার দারোগা ইউসুফ তার এক বন্ধুকে যেমনটি বলেছিলেন তার জবানিতে। ভয়ে গাটা একেবারে কাঁটা দিয়ে উঠল মহির। তার সহজ বুদ্ধি, বিবেচনা ও বিচার দিয়ে বুঝতে পারছে এমনটি হতে পারে না, হওয়া সম্ভব নয়। তথাপি দু চোখ দিয়ে একটু আগে যা সে দেখেছে সেটাকে অস্বীকারই বা করে কি করে, এবং একেবারে ভুতুড়ে অবিশ্বাস্য বলে উড়িয়েই বা দেয় কি করে। কিন্তু আশ্চর্য, ভাবতে গেলে এখনো গাটা যেন শিরশির করে উঠছে, গায়ের লোমগুলো সোজা হয়ে উঠছে। টেবিলের উপরে রাখা টেবিল ল্যাম্পের শিখাটা আরো একটু বাড়িয়ে দিল মহি। আলোর শিখাটা আরো উজ্জ্বল হয়ে উঠল। সেই উজ্জ্বল আলোয় তীক্ষ্ণ প্রখর অনুসন্ধানী চোখে আরেকবার মহি ঘরটার চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো, ঘরের প্রতিটি বস্তু খুঁটিয়ে খুঁটিয়ে। না, নেই কিচ্ছু, অথচ এই একটু আগেও দেখেছে সে স্পষ্ট। যদিও ঘরের আলোটা ঈষৎ কমানো ছিল, তবুও সেই কম আলোতেই সে স্পষ্ট দেখেছে। চোখের ভুল বলে উড়িয়ে দিতে পারে না। আলোটা চোখে লাগছিল বলে সামান্য একটু কমিয়ে ঝুঁকে পড়ে গভীর মনোযোগের সঙ্গে বইটা পড়ছিল মহি। সুন্দর কমনীয় চুড়ি পরা দুখানি হাত কে যেন তারই ঠিক পাশে টেবিলের উপরে রাখল। চুড়ির মিষ্টি মৃদু আওয়াজেই তার মনোযোগ আকৃষ্ট হয়েছিল। এক দৃষ্টে কতকটা গভীর বিস্ময়ের সঙ্গেই তার সামনের টেবিলের উপরে রাখা চুড়ি পরা হাত দুটির দিকে তাকিয়েছিল মহি। কি সুঠাম হাত দুটি টেবিলের উপরে রাখা আছে, যেন কোনো দক্ষ শিল্পীর সাদা ক্যানভাসের উপরে আঁকা দুটি বাঁকা রেখা। কিন্তু চোখ তুলে তাকানোর সঙ্গে সঙ্গেই মহি যেন বিস্ময়ে ও ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে গেছে। কেউ নেই তার সামনে, পেছনে, পাশে বা উপরে। একা সে ঘরের মধ্যে আলোর সামনে বসে আছে। আশ্চর্য, তবে এই একটু আগে সে কার দুটি হাত দেখেছিল তারই সামনে টেবিলের উপরে রাখা। এতক্ষণে তার মনে পড়ে বাড়িটা চমৎকার খোলামেলা দেখে, অথচ কম ভাড়ায় সে যখন ভাড়া নেওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠেছে। দুখানা বাড়ির পরের বাড়িটাতে যিনি থাকেন রাধানাথ বাবু, তখন বারবার করে মহিকে বলেছিলেন, ওই বাড়িটা ভাড়া নেবেন না মহিবাবু, অনেক দিন থেকে বাড়িটা অমনি খালি পড়ে আছে। কেন বলুন তো? বাড়িটা তো দেখলাম বেশ চমৎকার। হ্যাঁ, বাড়িটা দেখতে শুনতে চমৎকার, সন্দেহ নেই তাতে। তবে মানে রাধানাথ বাবু কেমন যেন ইতস্তত করতে থাকেন। তবে কি মশাই? মানে বাড়িটার সম্পর্কে নানা রকমের ওই কথা শোনা যায় আর কি। এর আগে দু একজন এসেছেন, তবে টিকতে পারেননি এক রাত্রির বেশি। তাই বুঝি অমন জায়গায় চমৎকার বাড়িটা
আজও খালি পড়ে আছে। হ্যাঁ, হাসতে হাসতে মহি বলে, কিন্তু ব্যাপারটা কি তা বলতে পারেন? ভূতের উপদ্রব আছে বুঝি বাড়িটায়? জানি না মশাই, তবে বছর দুই অমনি ভ্যাকেন্ট পড়ে আছে আর কি। এবং পূর্বে যে 2-4 জন ভাড়াটে এসেছিল তারা কিন্তু এক রাতের বেশি থাকতে পারেননি। হাসতে হাসতে মহি জবাব দিয়েছিল, দেখুন দেখুন রাধানাথ বাবু, দেখুন, গত 1 মাস ধরে বাড়ি খুঁজে খুঁজে আমি সারাটা শহর চষে ফেলেছি, ঠিক আছে, কিন্তু আমার পক্ষেও মানানসই হয়, মানে ওই একটু হাওয়া বাতাস পেয়ে হাত পা মিলে থাকতে পারি এমন একটি বাড়িও আজ পর্যন্ত দেখলাম না, যেটা আর কি ভাড়া পাওয়া যায়। অথচ আমার আর আমার ওই বুড়ি মার পক্ষে ওপর নিচে 4খানা দেওয়ালওয়ালা ওই বাড়িটা একেবারে ঠিক, মানে আর কি ওই যেমনটা খুঁজছিলাম ঠিক তেমনটা। ভূতের ভয় থাক আর যাই থাক, এই সুযোগকে হাতছাড়া করতে যেই পারুক, আমি পারবো না মশাই। কিন্তু না না রাধাকান্ত বাবু, আমার ভূতের ভয় তেমন নেই। মহি হাসতে হাসতে বলে, তাছাড়া 27 বছর বয়স হলো, আজ পর্যন্ত বহু কথিত ওই জীবটির দর্শন আমার ভাগ্যে জোটেনি। বাড়ি পাওয়ার সঙ্গে সঙ্গে সেই সৌভাগ্যটাও যদি একান্তে উপস্থিত হয়, বহুদিনের আকাঙ্ক্ষা সেই সঙ্গে কিন্তু মিটে যাবে আমার। এমনকি বাড়ির মালিক কান্তিবাবু মহির বাড়ি ভাড়া নেওয়া সম্পর্কে এতটুকু আগ্রহ প্রকাশ করেননি এবং ভাড়ার কথা বলতে বলেছেন, দেখুন আগে আপনার বাড়িটা শুট করে কিনা, তারপর ভাড়ার কথা না হয় ঠিক করা যাবে। প্রত্যুত্তরে মহি বলেছে, না কান্তিবাবু, সেটা ঠিক হবে না। শেষকালে হয়তো এমন একটা অসম্ভব ভাড়া এঁকে বসবেন যেটা আমার দ্বারা সম্ভব হবে না। না না, ভয় নেই আপনার, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। যদি আপনার ওই বাড়িতেই থাকতে হয়, যা ন্যায্য ভাড়া মনে হয় তাই না হয় দেবেন। মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ, থাকবে থাকবে। সমস্ত বিচার বিবেচনা বুদ্ধি শক্তি যেন কেমন গুলিয়ে যাচ্ছে মহির। একটু আগে সে যা স্পষ্ট দেখেছে কোনো মতেই সেটাকে অবিশ্বাস্য বলে উড়িয়ে দিতে পারছি বা কই। আবার মহি বইটা খুলে বসল এবং কিছুক্ষণের মধ্যে আবার তার মন বইয়ের বিষয়বস্তুর মধ্যে নিমগ্ন হলো। আধ ঘন্টাও বোধহয় হয়নি, মহি আবার দেখল চুরি পরা পেলব হাত দুটি এবার তার ডান দিকে টেবিলের উপরে নেমে এলো। এবার কিন্তু মহি চোখ তুলে দেখবার চেষ্টা করল না, এক দৃষ্টে তাকিয়ে রইল নেমে আসা ওই হাত দুটির দিকে। কি সুন্দর চাপা কলির মতো হাতের আঙ্গুলগুলো, বাঁ হাতের অনামিকায় একটি রক্ত প্রবালের আংটি। কি সুন্দর নখের গোড়াগুলি, যেন নখের গোড়াগুলোতে কে চন্দনের প্রলেপ মাখিয়ে রেখেছে। অনিমেষে তাকিয়েই থাকে মহি। কি দেখছেন অমন করে? ভয় করছে না আপনার? তথাপি মহি চোখ তুলে দেখবার চেষ্টা করে না। কি জবাব দেবে ভাবছে। চোখ তুলে চেয়ে দেখবে নাকি? কি দেখছেন বললেন না তো? মহি চোখ তুলে তাকাতে লাগলো। না, কেউ নেই। তবে কি সত্যি সত্যি ব্যাপারটা ভৌতিক, অবিশ্বাস্য? হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল, রাত 1:30 বাজে। মহির কেমন যেন একটা রোগ চেপে গেছে মাথার মধ্যে। আবার সে পড়বার ভান করে, কিন্তু পড়ায় মন আর বসে না। দু চোখের দৃষ্টি তার অধীর অপেক্ষায় টেবিলের দিকে নিবদ্ধ। তৃতীয়বার ঠিক এর আগের মতোই হাত দুটি নেমে এলো টেবিলের ওপরে এবং এবারে বাঁ দিকের প্রথমবারের মতো। আশ্চর্য, আপনি এখনো ঘরের মধ্যে রয়েছেন, ভয় পাননি? সেই মেইলি কণ্ঠ। ভয়? ভয় কেন পাবো? মহি এবারে জবাব না দিয়ে পারে না।
ভয় পাবেন না মানে? আচমকা এমনি দুটো হাত দেখলে সবাই তো ভয় পায়। তাছাড়া তাছাড়া কি? আমার হাত দুটিই যে আপনার ওই কণ্ঠদেশকে মৃত্যু ক্ষুধায় টিপে ধরবে না, কেমন করে জানলেন? এবার আর মহি না হেসে থাকতে পারে না, হেসে ওঠে। হাসছেন যে? বিশ্বাস হলো না বুঝি আমার কথা? জানেন, এই হাতে আমি গলা টিপে আমার স্বামীকে হত্যা করেছি। চেয়ে দেখুন, দেখুন আমার আঙুলের বাঁকানো ধারালো নখে এখনো রক্তের দাগ শুকিয়ে আছে। চমকে উঠল মহি। তবে কি নখের গোড়ায় ওটা রক্তের দাগ? চন্দন নয়, রক্তচন্দন নয়? আবার মুখ তুলে তাকালো মহি এবং আগেরই মতো এবারও দেখল যে ঘর শূন্য। এবং হঠাৎ ঠিক সেই মুহূর্তে তপ তপ করে বার কয়েক কেঁপে উঠে টেবিল ল্যাম্পটা নিভে গেল। ঘরটায় ভরে উঠল নিশ্ছিদ্র আঁধার। একটা চাপা বিষাক্ত নিঃশ্বাস যেন অন্ধকার ঘরটার মধ্যে জমাট বেঁধে উঠেছে। কেন বারবার আমাকে দেখবার চেষ্টা করছেন? আমাকে দেখা যায় না, দেখতে পাবেন না আমাকে, কেবল আমার হাত দুটি ছাড়া। স্বামী হত্যাকারিনীর মুখ দেখাও যে পাপ, জানেন না এই কথাটা? শোনেননি? অন্ধকার যেন কথা বলে উঠল। কিন্তু আপনি যেই হন, ভূত প্রেতজনী, জানবেন ভয় দেখিয়ে আমাকে এ বাড়ি থেকে সরাতে পারবেন না। মহি এবারে বলে ওঠে। তাড়াবো কেন? থাকুন না। তা আপনাকে একা দেখছি, বিয়ে থাক করেননি বুঝি? আপনারা যে লোকে বাস করেন শুনি সবকিছুই তো আপনারা দেখতে পান, জানতে পারেন, এ কথাটা জানেন না? কে বললে আপনাকে আমরা সব কিছু জানতে পারি? আমাদের গতিবিধি শক্তির একটা নির্দিষ্ট সীমা আছে, তার বেশি এক চুলও এদিক ওদিক আমরা এগোতে পারি না। তা হলেও মানে বায়ুর জগতে যে শুনি লোকে বলে আপনারা ওই বায়ুবীয় দেহ ধরে বাস করেন, সেদিক থেকে তো গতি আপনাদের যত্রতত্র হওয়ারই কথা। সেটাই তো হয়েছে মুশকিল। সব কিছুই আমাদের বায়বীয় হলে কি হয়? সুখ দুঃখ, ব্যথা বেদনা, হিংসা ক্রোধ, সবগুলো অনুভূতি ঠিক আপনাদের মতোই আমাদের বর্তমান। কিছুক্ষণ স্তব্ধতা। হঠাৎ আবার মহি প্রশ্ন করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে একটু আগে আপনি বলছিলেন আপনি আপনার স্বামীকে হত্যা করেছেন, কিন্তু কেন? সকলকে যে একঘেয়ে অতিব্রত হতে হবে তারই বাকি মানে আছে, তাই অতি ঘাতিনী হয়েছি আমি। অদ্ভুত যুক্তি তো আপনার। অদ্ভুত কিনা জানি না, তবে একজন পুরুষকে হত্যা করে আমার আশ মেটেনি। হ্যাঁ, হ্যাঁ, আপনাকেও হত্যা করবার আমার ইচ্ছে হচ্ছে। সর্বনাশ, আপনার ইচ্ছেটি তো ভালো নয়। তাই বলে ভয় পাবেন না যেন। এতক্ষণ ধরে আপনার মতো কেউ এর আগে আমার সঙ্গে কথা বলতে সাহস পায়নি। না পাওয়াটাই স্বাভাবিক নয় কি? কিন্তু আর নয়, ভোর হয়ে এলো। এবারে আমি আজকের রাতের মতো আপনার কাছ থেকে বিদায় নেব, কিন্তু সকালে উঠেই পালাবেন না তো? পালাবো কেন? পালানোর কোনো কারণই তো ঘটেনি। মৃদু হেসে মহি বলে। পরের দিন সকালে সারাটা রাত জেগে থাকার পর একটু বেশি বেলা পর্যন্তই মহি ঘুমিয়েছিল। বাড়িওয়ালা কান্তিবাবুর ডাকাডাকিতে ঘুম ভাঙল তার।
কান্তিবাবু একটু আশ্চর্য হয়েছিলেন। পরম নিশ্চিন্তে মহিকে ঘরের মধ্যে এত বেলা অবধি ঘুমোতে দেখে। ব্যাপার কি এত সকালে? সকাল কোথায় মহিবাবু? বেলা 10টা বাজেছে, এখনো উঠছেন না দেখে। ভয় নেই কান্তিবাবু, ভয় নেই। আপনার ভূতের সঙ্গে কাল রাত্রে বেশ ওই যাকে বলে ভাব জমে গেছিল। হ্যাঁ, বেশ বাড়িটা কিন্তু আপনার, বুঝলেন, শুধু যে খোলামেলাই তাই নয়, চমৎকার একটা রোম্যান্সও বাড়িটার সঙ্গে আপনার জড়িত আছে। প্রচুর যেন হাসির কথা বলেছে মহি। এইভাবে সে হাসতে লাগলো। কিন্তু পরের দিন রাত্রি 1:15 পর্যন্ত অপেক্ষা করেও যখন কারোর দেখা পাওয়া গেল না, কতকটা যেন হতাশার সঙ্গেই মহি বিছানায় গিয়ে শুয়ে পড়ল এবং গত রাত্রের সেই অদ্ভুত অভিসারিণীর কথাই ভাবতে ভাবতে বোধহয় ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ একটা শ্বাসরোধকারী অস্বস্তি ও ব্যথায় ঘুমটা ভেঙে গেল। কঠিন হাতের 10টা আঙুল দিয়ে কে যেন শুয়ে থাকা তার গলা টিপে ধরেছে। উফ উফ, গলাটা শ্বাস বন্ধ হয়ে আসে। তাড়াতাড়ি 2 হাত দিয়ে আততায়ীর হাত দুটো ছাড়াবার চেষ্টা করতেই মহি চমকে উঠল। চুরি পড়া 2টি হাত লোহার বেষ্টনীতে তার গলা চেপে ধরেছে। নিয়মিত বারবেল মুগুর ভাজা হাত মহির, কিন্তু যথাসাধ্য চেষ্টা করেও সেই অদৃশ্য আততায়ীর লোহার বেষ্টনী থেকে নিজেকে যেন মুক্ত করতে পারে না সে। একই ক্রমে শ্বাস বন্ধ হয়ে আসছে যে, একটু হাওয়া। একটা গো গো শব্দে মহির কণ্ঠ থেকে বের হওয়ার চেষ্টা করে। হঠাৎ এমন সেই অদৃশ্য হাতের লৌহ বেষ্টনীর গলার উপর থেকে শিথিল হয়ে গেল এবং শোনা গেল একটা সুমিষ্ট হাসি। খিলখিল করে আনন্দে কে যেন হাসছে। টনটন করছে ব্যথায় এখনো মহির গলাটা। কেমন লাগলো? গত রাত্রের সেই নারী। মহির গলা দিয়ে কোনো স্বর তখনও বেরোয়নি। পুনরায় নারীর কণ্ঠে প্রশ্ন হলো, রোমান্সটা উপভোগ করলেন কেমন? নারীর পেলাবো পাপতে চিরদিন আপনারা পুরুষেরা কামনার পরশে পেয়ে এসেছেন। মৃত্যুর পরশটা পেলে তাহাতে কেমন লাগলো? মহি তথাপি কোনো জবাব দেয় না, চুপ করেই থাকে। কি ভাবছেন? ভাবছি 20 শতাব্দীর নারী আপনি, নাকি সেই আদিম প্রস্তর যুগের বন্য নারী? 20 শতাব্দীর তন্নি নারীও তো সেই আদিম যুগেরই প্রবাহিকা। সেই রক্ত মাংস, সেই সব, কেবল মাঝখানে হাজার হাজার বছরের ব্যবধান মাত্র। আপনি রাক্ষসী। হ্যাঁ, আপনি 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 রাক্ষসী, রাক্ষসী আপনি। তবু নারী, এই নারীর জন্যই কি যুগে যুগে হ্যাংলা পুরুষ আপনারা আমাদের পিছু পিছু ঘুরে বেড়াননি এবং এখনো বেড়াচ্ছেন না? যাক সে কথা, গলায় আপনার হাত বুলিয়ে দেব। রক্ষে করুন, রক্ষে করুন, আপনি রক্ষে করুন। যা নমুনা একটু আগে আপনার দেখেছি, তাতে আর ওই হাত বলে কাজ নেই। একটা চাপা দীর্ঘশ্বাস শোনা গেল। ঠিক এমনি এমনি ব্যথা লেগেছিল আমার, জানেন? আমাকে যে গলা টিপে হত্যা করেছিল। কে কে হত্যা করেছিল আপনাকে? কে আবার? আপনার মতো এক পুরুষ।
কিন্তু আমিও তাকে হত্যা করেছি, প্রতিশোধ নিয়েছি। অনেক আশা করে সে এ বাড়ি করেছিল, ভেবেছিল আমাকে হত্যা করে আমারই অর্থে তৈরি এই বাড়িতে তার মনোমতো বিবাহিত প্রিয়তমা স্ত্রীকে নিয়ে সুখে বসবাস করবে। নর্তকী অভিনেত্রীর ভালোবাসা নাকি ভালোবাসাই নয়, কিন্তু নর্তকী অভিনেত্রী করেছিল অর্থের লোভে কে আমাকে? বিবাহিত স্ত্রীকে অর্থের লালসায় রঙ্গমঞ্চে ফেলে দিয়েছিল কে? আপনার কাহিনীটা বড় শুনবার ইচ্ছে হচ্ছে যে। আমার কাহিনী কোনো নতুনত্ব নেই তাতে। বাংলাদেশে অনেক হতভাগিনীরই জীবনে অমন ঘটনা ঘটছে, কি শুনবেন সেই পুরাতন কথা? কিন্তু তা নয় হলো, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তবে আমার পিছনে কেন লাগছেন আপনি? সব পুরুষই সমান, গোত্র এক। তাহলে আপনি কি চান, আমি এই বাড়িটা ছেড়ে চলে যাই? তা কেন যাবেন? থাকুন না। কিন্তু যেভাবে একটু আগে আপনি আমাকে অভ্যর্থনা করেছিলেন, তারপরে আর এই বাড়িতে থাকতে সাহস হয় না। এই না আপনার ভূতের ভয় নেই বলছিলেন? ভূতের ভয় যে নেই সে তো আপনি ভালো মতনই বুঝতে পারছেন, কিন্তু আপনার মতন পেতনিকে এড়িয়ে চলা মঙ্গল নয় কি? আমি পেতনি? জানেন, একদিন আমাকে একটি বার রঙ্গমঞ্চে চোখের দেখা দেখবার জন্য প্রেক্ষাগৃহ ভরে যেত। তখন তো আপনি পেতনি ছিলেন না। ভারী দুঃসাহস তো আপনার। এক্ষুনি যদি আবার আপনার গলা টিপে ধরি? সত্যি সত্যি ধরবেন নাকি? অসম্ভব নয় কিছু। শুনুন তাহলে, আমি এইমাত্র এক প্রকার স্থির করে নিয়েছি, কি জানেন? কি? আমি এই বাড়ি ছাড়বো না। আমার হাতে মরতে চান নাকি? ক্ষতি কি? সে না হয় একটা বিচিত্র নাটকীয় মৃত্যুই হবে, একদিন তো একদিন মরতেই হতো। তারপর প্রসঙ্গটা পাল্টে মহি প্রশ্ন করে, ঘরটা বড় অন্ধকার, আলোটা জ্বালাবো? আলো জ্বাললেই আমাকে চলে যেতে হবে। তাই তো আমি চাই। কেন? আমাকে কি আপনি সহ্য করতে পারছেন না? না, পারছি না সহ্য করতে আপনাকে। বেশ, তবে আমি চললাম। মহি বাড়িটা ছেড়ে গেল না বটে, কিন্তু তার যথেষ্ট পরিবর্তন দেখা গেল। রাত হলেই তার মধ্যে কেমন যেন একটা আত্মহত্যা করার দুর্নিবার প্রচেষ্টা জাগে। আচমকা ঘুমের মধ্যে নিজের গলা দু হাতে টিপে ধরে নিজেকে হত্যা করার চেষ্টা করে। মা এসেছেন, তিনি বারবার ছেলেকে বলছেন এ বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে, কিন্তু মহি কোনো মতেই রাজি হয় না। দিনের বেলাতে সে অত্যন্ত শান্তশিষ্ট, কোনো কিছু বোঝার উপায় নেই। রাত্রি হলেই বাড়ি তার অস্থিরতা। অধীর আগ্রহে ঘরের দরজা বন্ধ করে কার জন্য যেন অপেক্ষা করে, কাউকে সহ্য করতে পারে না। কতদিন তুমি এখানে থাকবে? মহি জবাব দেয়, যতদিন না তুমি আমাকে হত্যা করছো। কিন্তু তোমার এই কষ্ট সহ্য করতে পারছি না। তবে আমাকে হত্যা করো, আমি আর সহ্য করতে পারছি না। বেশ, তবে তাই হোক, তোমাকে হত্যাই আমি করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করো। আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। কিন্তু পারে না সে মহিকে হত্যা করতে। প্রতি রাত্রে প্রতিজ্ঞা পরের রাত্রে শিথিল হয়ে যায়। একজন করে প্রতিজ্ঞা, একজন করে চেষ্টা। কাহিনীর শেষে দেখা গেল একদিন সকালে মহির ঠান্ডা মৃতদেহ তার ঘরের মেঝেতে পড়ে আছে।
তার গলায় 10টা আঙুলের সুস্পষ্ট দাগ। গলা টিপে শ্বাসরোধ করে কেউ তাকে হত্যা করেছে। কিন্তু কে? তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল এবং টেবিলের ড্রয়ারে তার ডায়েরিটা পাওয়া গিয়েছিল। বাড়িটা আর ভাড়া হয়নি।